হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যদিও শনিবার আর সকাল মোটামুটি 7টা তো প্রায় বাজতেই আসলো। ঘুম থেকে উঠেছি ওই 6টা নাগাদ। তারপরে একটু শরীরের যে অলসতা থাকে সেটাকে কাটাতে গেলে বেশ কিছুক্ষণ সময় এদিক ওদিক করেই সময়টা কেটে যায়। তারপরে মিনিট 10-15 হাঁটাহাঁটি করে একটু এদিক একটু ওদিক, একটু এ বাড়ির দিকে সে বাড়ির দিকে তাকিয়ে থাকতে থাকতে কোথা থেকে যেন 6টা 20 বেজে গেল। তারপরে বেশ ভাবলাম যে না, আর তো দেরি করা যাবে না। তো যাই হোক, ওদিকে আবার সোনার পড়াও রয়েছে, তাই চট জলদি আশিবাসি কাজটা সেরে নিয়েছি। আর এই দেখুন, ওদিকে সোনা রেডি হচ্ছে আর আমি একেবারে রেডি হয়ে নিয়েছি। আর তারপরে এই যে ভাবলাম জামা কাপড় কটা যখন কাচা ধোয়া হয়ে গেছে আগে ছাদে মেলে দিয়ে আসি। আর এই যে যদিও জামা কাপড় যখন কাচি খুব ভালো করে মানে চিপে নিই, তবুও কি বলুন তো একটু একটু জল থেকেই যায়। তো তাই জন্যে একেবারে ভালো করে চিপে এখানে মেলে দিয়ে গেলাম। আর এই সাদা গেট কাভারটা সোনার ঘরের চাদর, মানে আমার খাটেরই চাদর। আমার সাদা রঙের বেড কাভার বরাবরই ভীষণ পছন্দের। হালকা কালারের বেডশিট ভীষণ পছন্দের। তবে এই চাদরটা আমাকে আমার জেঠুর মেয়ে গিফট করেছিল যখন আমার মা মারা যান। তো তখন ওই যে চাদরটা, একটা চাদর আমি ব্যবহার করেছিলাম, তবে এই চাদরটি না তুলে রেখে দিয়েছিলাম। তো এই জাস্ট এই বছর বার করেছি। মাঝে মধ্যে পাতি আবার তুলে রাখতাম। তো এই বছর পাতলাম, দেখলাম আমার যে বেডরুমের মাস্টার বেডরুমের না ওই চাদরটা ঠিক হয় না, টেনে টুনে এদিক ওদিক থেকে টানাটানি করে ওইভাবে কি আর চাদর হয়। তো যাই হোক, ওটা সোনার খাটের ওপরই পেতে দিলাম। আর আমার সোনারও কিছুটা আমার মতনই, ও কিন্তু সাদা বেড কভার ভীষণ পছন্দ করে। আসলে দেখবেন সাদা রঙটি ভীষণ আভিজাত্য কালার, যেখানেই পাতবেন সেই জায়গার লুকটাই চেঞ্জ করে দেয়। আর কথা বলতে বলতে এই তো সোনাকে পৌঁছে দিয়ে গেলাম। আর সকালবেলায় ওকে পৌঁছানোটা একটা বড় কাজ থাকে জানেন। আর এসে না আমার কোনো রকম বাসি কাজ করতে ইচ্ছে করে না। আর এদিকে দেখুন, একেবারে ঝলমলে একটা রোদ। শীতের সকালে এরকম যদি ঝলমলে রোদ হয় তাহলে কেমন লাগে বলুন তো? ভীষণ ভালো লাগে। আর এই ওয়েদারটা আমার ভীষণ প্রিয়, না গরম না ঠান্ডা। ঘরের জানলাগুলো খুলে দিলে দুপাশ থেকে এত পরিমাণ রোদ্দুর ঢোকে যে আমার আলাদা করে বিছানা কাঁথা রোদ্দুরে দিতে হয় না। তবুও শীতকাল বলে কথা, একটু আধটু বাইরে দিতেই হয়। আর এই যে বালিশগুলি, আমার খাটের যে সমস্ত বালিশ আছে আমি কিন্তু একটিও বাইরে নিয়ে যাই না, সবটাই কিন্তু জানলার উপরে রোদ্দুরে দিয়ে যাই। মাঝে মধ্যে একটু উল্টে দিই, আবারও রোদ্দুরে দিই। আর এই জানলাটায় যদি হালকা ফুলকো ধুলো থাকে, এই ঝাঁটাটা তো এখানেই থাকে, এটা দিয়ে একটু ঝেড়ে নিই। তারপরে এই যে একদম থাকলো দুপুর 2-3টে অবধি বেশ সুন্দর রোদ্দুর হয়ে যাবে। আর একদম যখন জানলাটা বন্ধ করব তখন ওই রোদ্দুর থাকতে থাকতেই বন্ধ করে দিই। তখন বালিশ কাঁথাগুলো এদিকে নিয়ে এসে একেবারে বন্ধ করে দিই। তো ব্যাস, ঘরটাও গরম থাকে, বালিশগুলোও বেশ সুন্দর থাকে। আর এই দেখুন, দুটো জানলা দিয়ে এত পরিমাণ রোদ্দুর ঢোকে, বিশেষত ওই যে মাথার দিকের জানলাটা যেখানে বালিশ রোদে দিলাম সেখানে ওই খাটের ইয়েটার জন্যে কিন্তু রোদ্দুরটা একটু কম আসে, তবে দুপুরের দিকে আসে। আর এই দিকটা বেশ রোদ্দুর আসে। এখন যদিও সকালবেলা অর্ধেকটা অংশ দেখতে পাচ্ছেন, আর বেলার দিক হলে পুরো খাটটা জুড়ে কিন্তু রোদ্দুর। গরমকালে কি বলুন তো, খাটের ওপর না পিঠ পাতা যায় না, তবে শীতকাল বলে বেশ আরামদায়ক একটা ওয়েদার লাগে। আমার এই ঘরটা আমার খুব প্রিয়। সারাদিনের ক্লান্তি কিন্তু আমার এইখানটাতেই মেটে। এই এক টুকরো ঘরটাকে সবসময়ের জন্য সাজিয়ে গুছিয়ে টিপটপ পরিপাটি করে রাখতে ভীষণ পছন্দ করি। আমার এই ঘরটা আমার কাছে আমার স্বর্গ। তাই যেরকমই থাক, যা থাক, সেটুকুকেই সুন্দর করে রাখতে পছন্দ করি। আমার যখন বিয়ে হয় এই খাটটা কিন্তু ছিল না। এই খাটটা এই রিসেন্ট 5 বছর হলো খাটটা কেনা হয়েছিল। তো তার আগে আমাদের ওই যে ঠাকুর ঘরের সামনে যে বারান্দা দেখছেন, ওই চৌকিতেই আমরা কিন্তু সবাই মিলে শুয়েছি, মানে আমরা 3জন। ওইদিকে ভেতরের খাটটাতে এখন যেটাতে বাবা রয়েছে সেখানে মা শুতো, ভাই শুতো। আবার নিচে বিছানা করেও বহুদিন কিন্তু আমরা শুয়েছি। তখন তো এই ঘরগুলো অতটা হয়নি, এই ঘরগুলো একটু 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 করে আস্তে আস্তে তৈরি হয়েছে।
তো তখন এই জিনিসপত্র ছিলই না। আর পরে যখন ঘরগুলো হলো তখনও খাটটা হয়নি, তবে আলমারিটা একটা কেনার দরকার ছিল, আলমারিটা কেনা হয়েছিল। তারপরে দেখলাম কি আলমারিতে তো জামা কাপড় রাখি, তবে বাড়ি পরার জামা কাপড়গুলো রাখার জন্যে খুব অসুবিধেই হচ্ছিল। শোকেস কেনা হলো, শোকেসের জিনিসপত্র, বাসন টাসন, তারপরে আরও অন্যান্য অনেক কিছু রয়েছে, শোপিস, এই সমস্ত সাজিয়ে গুজিয়ে রাখা, তারপরে সাজের জিনিসপত্র। আর একটা বাচ্চা থাকলে, মেয়ে বাচ্চা থাকলে আপনারা তো জানেনই কত কিছু যে লাগে, তো সেগুলো গুছিয়ে রাখার জন্য শোকেসটা কেনা হলো। তারপরে আস্তে আস্তে যখন সোনা বড় হয় দেখলাম কি মানে ওর যাবতীয় জিনিসে আর কিছু পুরনো জিনিস, শীতের জিনিস সমস্ত দিয়ে শোকেসটাও প্রায় ভর্তি হয়ে গেল। আর আলমারির মধ্যেও ধরুন আমাদের বাড়ির সকলেরই বেশ কিছু জিনিসপত্র থাকতো। তো তখন মনে হলো কি একটা আনলার খুব প্রয়োজন। মানে কি বলুন তো, দিন যত বাড়ে প্রয়োজনের কিন্তু শেষ নেই, আরও প্রয়োজনও কিন্তু বেড়ে যায়। তখন ওই আনলাটা কেনা হলো। তবে আনলাটা এখন মনে হয় যেন আমার ঘরে বেমানান, কিন্তু আমি কিন্তু সবসময়ের জন্যই আনলাটাকে গুছিয়ে রাখি, কারণ ঘরে ঢুকতেই আনলাটা চোখে পড়ে। অনেকের কাছেই আনলাটা বেমানান মনে হলেও আমার কাছে মনে হয় না। তবে আমার এটা ভালো লাগার জিনিস, যখন আমি কিনেছিলাম এটা সম্পূর্ণই আমি যখন টিউশনি করতাম, আমার টিউশনির টাকা একটু একটু করে গুছিয়ে কিছু টাকা গুছিয়েছিলাম, মনে হলো এটা দিয়ে যদি ঘরের একটা জিনিস কিনি। তবে যে টাকাটা গুছিয়েছিলাম তাতে করে ভালো যে একটা ভেবেছিলাম একটা 3 পার্ট কাবার্ড কিনবো, তবে সেটা আর হয়নি, মানে ওয়ার্ড্রপ। তবে সেটা কিনতে গেলে অনেকটা লাগতো। আবার এই টাকাটা হাতে থাকলে দেখা গেল কি মধ্যবিত্ত পরিবার তো, কোন সময় কি কাজে লাগলো খরচ হয়ে গেল, সেই টাকাটা আর হয়তো জোগান দেওয়া যাবে না। তার জন্যেই চটজলদি আনলাটা কেনা। আর আনলাটা কিনে কিন্তু বেশ উপকারী হয়েছে, ঘরে পড়ার জিনিসগুলি সেগুলি কিন্তু আমি আনলাতেই রাখি। তবে ভবিষ্যতে ইচ্ছে আছে আনলাটা সরিয়ে এখানে অন্য কিছু রাখবো। যাই হোক, কথা বলতে বলতে ঘরদোর গোছানো হয়ে গেছে। আর সকালবেলাতে আমার ওই এক টুকরো ঘরটিকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখি। আর তারপরে এদিকে চা বসিয়ে দিয়েছিলাম। তো আমি আর বাবা 1 কাপ করে চা খেয়ে নিয়েছি। তো চলুন এখন যাই একটু বাজারে। ঘরে কিন্তু একেবারেই সবজি নেই, সবজি ফ্রিজ পুরো ফাঁকাও বলতে পারেন। ফ্রিজটা পরিষ্কার করব বলেই আর কি ফাঁকা করা। তবে ফ্রিজ আমি তো ওইভাবে পরিষ্কার করি না একেবারে, আমি ওই একটু একটু করেই পরিষ্কার করি। তো এই তো বাড়ির সামনে চলে এসেছি সবজি নিতে, এটা একদম আমাদের বাড়ির দৌড় থেকে বেরিয়েই। তো এই দেখুন কি সুন্দর বাঁধাকপিগুলো, দেখুন একেবারে টাটকা। তো এখান থেকে 2টো বাঁধাকপি নেব। আর আজকে যেহেতু বললামই শনিবার নিরামিষ, তো নিরামিষ করতে গেলে একটা তরকারি করব যাতে ভাই বাবা এরা রুটি দিয়ে খেতে পারে, আবার সকালেও মানে দুপুরেও হয়, আবার আমাদেরও রাত্রিরে থাকবে, আবার আমার হাজব্যান্ডও খাবার নিয়ে যাবে। তো তাই জন্য ভাবলাম ফুলকপি আলু দিয়ে ডালনা করলেও হয়, তবে ফুলকপিটা একঘেয়ে খাওয়া হয়ে যাচ্ছে, তো ওই জন্য ভাবলাম আজকে একটু বাঁধাকপি নিয়ে যাই। তো চলুন বাজার কি করেছি দেখাই। আর বেশ কিছু জিনিস ছিল, আর এই যে নিলাম একটু মূলো, একটা গরম মশলার প্যাকেট ফুরিয়ে গেছিল সেটাও নিয়েছি, 2টো বাঁধাকপি নিয়েছি ছোট সাইজ, তবে 2টো মিলিয়ে 1 কেজি। আর একটু কমই নিয়েছি, বাজার রেট যা তার থেকে একটু কম। আর নিয়েছি বেগুন, একটু ছিম, আর লাগবে টমেটো, আর সামান্য একটু ধনেপাতা। তো এই হলো আমার নিরামিষ সবজি বাজার। দাঁড়ান ব্যাগটাকে রেখে আগে জায়গা মতো সমস্ত জিনিস কটা গুছিয়ে রাখি। তারপরে ওদিকে আবার মা চা করে নিয়েছে, তো চাটা খেতেও হবে, তাই ভাবলাম আগে জিনিসগুলো গুছিয়ে নিই, তারপরে সবজিগুলো কেটে নেব। এর মাঝখানে চাও খেয়ে নেব, কারণ মা ওদিকে বললো যে চা ঠান্ডা হয়ে যাবে, আগে চাটা খেয়ে নাও তারপরে সব করো। তো মা বলছিল বাঁধাকপি আমি কেটে দিতাম, আমি বললাম যে আগে তুমি আবার বসবে। আর মা না নিচে মাটিতে বসে কাটতে পারে না, ওই টুল নিয়ে, পিড়ি নিয়ে, বটি নিয়ে সব নিয়ে বসবে। তো আমি ভাবলাম থাকে তুমি একটু বরঞ্চ রেস্ট নাও, আমি এদিকে সবজিটা কেটে নিচ্ছি। আর খুব ভালো যে আমি বাঁধাকপি কাটতে পারি এমনটা নয়, তবে একেবারে যে খারাপ কাটি সেটাও নয়। এখন আস্তে আস্তে অনেকটাই শিখেছি। দেখুন তো বেশ ঝিরিঝিরি হয়েছে বলুন। তো এই তো কথা বলতে বলতে বাঁধাকপি কাটা কমপ্লিট। এইবার তুলে এটাকে ভাপাতে বসিয়ে দেবো। অনেকেই দেখি বাঁধাকপি কিন্তু মানে ডাইরেক্ট করে, তবে আমি তা করি না। আমি বাঁধাকপিটাকে সবসময় প্রেশার কুকারে 2টো হুইসেল দিয়ে নিই, তাতে করে বাঁধাকপিটা নরম হয়ে যায়। তবে অল্প বাঁধাকপি হলে এর মধ্যে একেবারে আলু দিয়ে নিই, কড়াইশুঁটি থাকলে সেটাও দিয়ে দিই। তবে এখন যা কড়াইশুঁটির দাম, তো কড়াইশুঁটি আর খাওয়া যাবে না, কিছুদিন পরেই খাবো, যখন একটু বাজারের দামটা কমবে তখন খাবো। আর আমাদের বাড়িতে যেহেতু জানেনই অনেকগুলো সদস্য, ওই অল্প একটু আনলে কিন্তু হবে না, তো তাই জন্যে
অল্প শুধু বাঁধাকপি বসিয়ে দিলাম। তো এর পরের বার বাঁধাকপি সেদ্ধ হয়ে গেলে আলুটাও একটু ভাপিয়ে নেব। আর এদিকে দেখলাম আমার গাছগুলো না একেবারেই যেন সকালবেলায় নিস্তেজ হয়ে থাকে। আরে এখনও এরও আগে জল দেওয়ার কথা ছিল, তবে ওই এ কাজ সে কাজ এদিক ওদিক করতে করতে না দেরি হয়ে গেল। তো এখন রোদ্দুরের তাপটা খুব একটা বেশি নেই, জানেন তো, আমাদের উঠোনটা যেহেতু বড়, তো গাছপালা নেই, তো ওই জন্য সকালবেলায় সূর্য ওঠার সাথে সাথেই উঠোনে আর কি রোদ্দুর চলে আসে। তবে চেষ্টা করি একেবারে সকাল সকাল জলগুলো দিয়ে দেওয়ার। তো ব্যাস গাছগুলোকে একদম ওপর নিচ স্নান করিয়ে দিয়েছি। তো এইবারে রান্নাটা বসিয়ে দিয়েছি। ভাই খুব সকাল সকালই খেতে আসবে। আজকে না আপনাদের সাথে একটা নতুন রেসিপি দেখাবো। আমি জানি না হয়তো অনেকে খেয়ে থাকবেন, তবে আমার কাছে এই রেসিপিটা ভীষণ প্রিয়। সর্বপ্রথম এই রেসিপিটা আমি খেয়েছিলাম আমাদের গুরুধামে। তো একবার ওই ভান্ডারা হয়েছিল, মানে অনুষ্ঠান, তো সেখানে খাওয়ানো হয়েছিল। তো সেটা খেয়ে আমার এত ভালো লেগেছিল, প্রত্যেকবার শীতকাল এলেই কিন্তু আমি এটা করি। বেগুন যদিও সারা বছর পাওয়া যায়, তবে সারা বছরের বেগুনের থেকে শীতের বেগুনের টেস্টটাই আলাদা হয়। তো এই যে এখানে একটা বেগুন কেটে নিয়েছিলাম, তো সেটাকে নুন হলুদ দিয়ে যেভাবে বেগুন ভাজা হয় সেভাবেই একটু হালকা তেলে ভেজে নিয়েছি। খুব বেশি ডিপ করে না ভাজলেও চলবে। তো এরপরে তেলের মধ্যে সামান্য একটু তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি। তো তার মধ্যে একটু টমেটো, একটু আদা, কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে নুন হলুদ দিয়ে, আর তারপরে এই যে এক মুঠো ধনে পাতাকে বেটে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। তো ব্যাস এইবার ভালো করে এই মিশ্রণটার মধ্যে বেগুনটা দেব। এবার একটু ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ হতে দেবো। এদিকে আমার ভাতও ফুটে গেছে, ভাতের ঢাকনাটা একটু সরিয়ে দেবো আর ভাতের গ্যাসটাও কমিয়ে দেবো। এইদিকে বেগুনের ঝোলটা বেশ শুকিয়ে এসছে, নামানোর আগে একটু চিনিও দিয়েছি, আর ঝোলটা একেবারে বেগুনের গায়ে মাখা মাখা হয়ে গেছে। আর আমার ধনেপাতা বেগুন একেবারেই রেডি। তো এইবারে আমি আবার নামিয়ে নেব। এই হলো আমার ধনেপাতা বেগুন। আর এই রেসিপিটা দিয়ে শীতকালে এক থালা গরম ভাত অনায়াসে খাওয়া যায়। আর এইদিকে দেখুন সোনা বসেছে পড়তে, তো তার এখন মাধ্যমিকের প্রস্তুতি চলছে, সে তার মতো প্রস্তুতি করছে। আর এদিকে আমি সোনার ভাতটা বেড়ে নিয়েছি। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি কোথাও ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করে দেবে। তাহলে এখন আমি সোনাকে খাওয়াই, আর আজকের মতো আসি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।